কুহুদের বাড়ি থেকে শাহাদের ফিরতে ফিরতে সকাল পেরিয়ে প্রায় দুপুর হয়ে গেল। অনেক আগেই চলে আসতে চেয়েছিল, কিন্তু শিরিনা বেগম কিছুতেই না খাইয়ে ছাড়বেন না। শেষে শাহাদকে গোসল করে খেয়ে দিয়ে আসতে হল। খান বাড়িতে যখন ঢুকল তখন বাড়ির মহিলারা খেয়ে দিয়ে ড্রয়িং রুমে সোফায় বসে আড্ডা দিচ্ছে। শাহাদকে দেখে সবাই একযোগে তাকাল। শাহাদ সবাইকে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা বিব্রত হল। সবাই যে শুধু তাকিয়ে আছে তা না, মুখ টিপে হাসছে। রেজিয়া সুলতানা ছেলেকে জিজ্ঞেস করলেন, কুহু ঠিক আছে? হ্যাঁ, আছে। শাহাদ এটা বলেই ধূপধাপ সিঁড়ি পেরিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। শাহাদ চলে যেতেই মালা আর জয়া বেগম অট্টহাসিতে ফেটে পড়ল। রেজিয়া সুলতানাও হাসলেন নিঃশব্দে। এদের মধ্যে সবচেয়ে বেশি খুশি হলেন কুলসুমা বেগম। তিনি হাসি হাসি মুখে পান চাবাচ্ছেন। নাতির যে সুমতি হয়েছে এতে তিনি খুশি। বউ বাপের বাড়ি গেলে রাত বিরাতে বউয়ের কাছে ছুটে যাওয়া পুরুষই তো আসল পুরুষ। শাহাদ ঘরে এসে পাঞ্জাবি পায়জামা পরে আবার বের হল তার গন্তব্য পার্টি অফিস। ওখানে গিয়ে সবাইকে পাওয়া গেল না। গুটিকয়েক ছেলে এদিক সেদিকে ছড়িয়ে ছিটিয়ে বসে অলস সময় পার করছে। তমালকে দেখা গেল মিটিং রুমে চেয়ারের উপর হেলান দিয়ে বসে ঝিমুচ্ছে। শাহাদের আসার আভাস পেয়ে সবাই মোটামুটি গা ঝাড়া দিয়ে উঠল। সবাই এসে ঝড়ো হল মিটিং রুমে। তমালও উঠে দাঁড়াল। শাহাদ প্রশ্ন করল, সবাই কোথায়? তমাল উত্তর দিল, স্যার আর সিনিয়র সব নেতারা নির্বাচনী এলাকা পরিদর্শনে বের হয়েছেন। শাহাদ কিছুক্ষণ টেবিলের দিকে তাকিয়ে বসে রইল। একটা ছেলেকে ডেকে পাশের দোকান থেকে সবার জন্য চা বিস্কুট আনানোর কথা বলল। তারপর সবাইকে জড়ো করে কাজে লেগে পড়ল। পোস্টার ব্যানারের ডিজাইন নিয়ে আলোচনা করল। কোথায় কোথায় ব্যানার আর পোস্টার লাগানো হবে তার একটা সম্ভাব্য তালিকা তৈরি করল। পরে সিনিয়রদের সাথে মিটিংয়ে বসে চাইলে চেঞ্জও করে নিতে পারবে। নির্বাচনের বাজেটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে দলের সিনিয়ররা, তাই এই বিষয়ে সে তেমন কোনো প্ল্যান করল না। কোনো এলাকায় কখন নির্বাচনী প্রচারণায় যাবে তার লিস্ট করল। মিছিলের স্লোগান কেমন হবে তা ছেলেদেরকে নিয়ে ঠিক করল। কোনো স্লোগান কেমন লাগবে তা ছেলেরা স্লোগান প্র্যাকটিস করেও দেখল। এসব করে করেই শাহাদের সারাদিন পার হল। আপাতদৃষ্টিতে কাজ খুব কম মনে হলেও তার ঠিকঠাক প্ল্যান করতে গিয়ে ঘাম বেরিয়ে গেল। নির্বাচনের প্রচার যেমন তেমন হলে চলবে না, বিরোধী দলের সাথে টক্কর দেওয়ার মতো হতে হবে। দুপুরের খাওয়া দাওয়া শাহাদ অফিসেই করল। সন্ধ্যার মধ্যে কাজ শেষ হলেও শাহাদ বাড়ি ফিরল না, দলের ছেলেদের সাথে আড্ডায় রয়ে গেল। বউ যেহেতু বাপের বাড়ি তাই ঘরে ফিরার বিশেষ কোনো তাড়া নেই। সারাদিনে দু একবার কুহু কল দিয়েছিল। ব্যস্ততার কারণে বেশিক্ষণ কথা বলতে পারেনি শাহাদ। আর এত এত ছেলেদের সামনে চাইলেও বউয়ের সাথে কথা বলা যায় না। এইবার ফাঁকা পেয়ে পার্টি অফিসের বারান্দায় চেয়ারে বসে কুহুকে কল দিল। ওপাশ থেকে ভেসে এলো কুহুর উচ্ছ্বসিত কণ্ঠ। বুঝাই যাচ্ছে বাপের বাড়িতে খুব আনন্দেই আছে কুহু। তবে কুহুর আনন্দে শাহাদ আনন্দিত হল না। তার বউ তাকে ছাড়া আনন্দে আছে বিষয়টা তার জন্য তেমন আনন্দের না। সে মলিন কণ্ঠে প্রশ্ন করল, কি করছ? কুহু সরব কণ্ঠে বলল, আচার খাচ্ছি আর আড্ডা দিচ্ছি। আমার বান্ধবী তনয়া এসেছে বাড়িতে।
আজ আমরা একসাথে থাকব। আচার খাওয়ার দরুন কথার মাঝখানে কুহু জিভ দিয়ে ঠা শব্দ করল। সাহাদ এটা শুনে নিঃশব্দে হাসল। ভনিতা করে কুহুকে বলল, বান্ধবী নিয়ে আড্ডা দিচ্ছ? আমি ভাবছিলাম আজ রাতে আসব। ওপাশ থেকে নীরবতা ভেসে আসল। আচার খাওয়ার শব্দও থেমে গেল। বুঝাই যাচ্ছে মেয়েটা দ্বিধায় পড়ে গেছে। কুহু আমতা আমতা করে বলল, তাহলে তোনাকে কি করব? ও যদি রাগ করে? সাহাদ আবারও নিঃশব্দে হাসল। বুঝল কুহু সত্যি সত্যিই ধরে নিয়েছে যে সাহাদ যাবে, আর তাই নিয়েই সে চিন্তায় পড়ে গেছে। সাহাদের বেশ মজা লাগল। সারাদিন তেমন কথা হয়নি। সিদ্ধান্ত নিল আরও কিছুক্ষণ সে কুহুর সাথে এরকম আলাপ চালিয়ে যাবে, আরও ভরকে দিবে কুহুকে। আনিশা বিরক্ত মুখে খাটে পা তুলে বসে আছে। তার দৃষ্টি সামনে বসা রাহাতের দিকে। রাহাত খাতা কলম নিয়ে লিস্ট করছে। খাতায় লিখার ফাঁকে ফাঁকে ঘরের ছাদের দিকে তাকিয়ে কি সব মনে করার চেষ্টা করছে। এখনও সে ছাদের দিকেই তাকিয়ে আছে। ছাদ থেকে চোখ সরিয়ে আনিশার দিকে তাকিয়ে প্রশ্ন করল, নিউ বর্ণ বেবি কি লাইটিং জুতা পছন্দ করবে? শুনেছি লাইটিং জুতায় বাঁশির সাউন্ড থাকে। এই সাউন্ডে ভয় পেয়ে যদি কান্না শুরু করে দেয়। চরম বিরক্তিতে আনিশা অন্যদিকে মুখ করে শ্বাস ফেলল। ঘণ্টা খানেক ধরে সে রাহাতের এসব সহ্য করছে। অনাগত বাচ্চার কি কি লাগবে এসব নিয়ে রাহাত লিস্ট করতে বসেছে। আনিশাকে সে কোথাও যেতে দিচ্ছে না। তার কথা হচ্ছে বাবা মা দুজনকেই একসাথে আলোচনা করে লিস্ট করতে হবে, তাই আনিশাকে অবশ্যই থাকতে হবে। আনিশা মুখ ঘুরিয়ে রাহাতের দিকে তাকিয়ে বলল, নিউ বর্ণ বেবি হাঁটতেই তো পারবে না, তাহলে জুতার শব্দ কিভাবে হবে? লাইটিং জুতায় হাঁটলেই একমাত্র শব্দ হয়। রাহাত মাথা নেড়ে বলল, হ্যাঁ ঠিক ঠিক। ব্যাপারটা মাথায় আসেনি। আচ্ছা তাহলে লাইটিং জুতা কনফার্ম, কিন্তু কোনো রঙের লাইটটা ভালো হবে? আনিশার বিরক্তির বাঁধ ভেঙে গেল। রাহাতের হাত থেকে খাতাটা কেড়ে নিয়ে বিছানার একপাশে ছুঁড়ে ফেলল। রেগে গিয়ে বলল, যথেষ্ট সহ্য করেছি, আর না। রাহাত স্বাভাবিকভাবেই খাতাটা আবার নিজের কাছে নিয়ে আসল। আনিশার ব্যবহারে বিশেষ কিছু মনে করল না সে। এই সময়ে মেয়েদের মেজাজ চরমে থাকে। স্বামী হয়ে যায় দুচোখের বিষ। আবার মাঝে মাঝে সেই স্বামীর গলা জড়িয়ে ধরেই আহ্লাদে আটখানা হয়। এই সময় প্রচুর মুড সুইং হবে আনিশার। রাহাত সেই অনুযায়ী মানসিকভাবে প্রস্তুতিও নিয়েছে। খাতাটা কোলের উপর রেখে আনিশার দিকে তাকিয়ে প্রশ্ন করল, দোলনা কেমন কিনব? কাঠের দোলনাই তো ভালো হবে নাকি? তারপর কি একটা ভেবে চোখ বড় বড় করে আনিশার দিকে তাকিয়ে বলল, যদি আমাদের টুইন বেবি হয় তবে? তবে তো দুটো দোলনা লাগবে। আনিশা হতাশ শ্বাস ফেলল। মাত্র দুদিন হলো প্রেগন্যান্সির খবর হয়েছে, এখনই টুইন বেবি হবে কিনা তার খবর কেমনে জানবে সে? রাহাত খাতাটা রেখে ঝুঁকে আনিশার পেটে কান রাখল, তারপর আনিশার দিকে তাকিয়ে বলল, এই বাবু তো পেটের ভিতর নড়াচড়া করছে। তারপর আবার মাথা রাখল আনিশার পেটে। আনিশা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। রাহাতের পাগলামি তো বেড়ে যাচ্ছে। প্রেগন্যান্সির খবর পাওয়ার পর থেকে রাহাত বাড়ি থেকে বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে।
সে ঘোষণা দিয়েছে বাচ্চা জন্মানো পর্যন্ত, এমনকি বাচ্চা জন্মানোর পরেও সে আর বাড়ির বাইরে যাবে না। সে বউ বাচ্চার সেবা করবে। তারই প্রমাণস্বরূপ সে দুদিন যাবৎ বাড়িতে খুঁটি গেড়ে বসে আছে। এই দুদিনেই আনিশা হাঁপিয়ে উঠেছে। রাহাত এমন সব কাণ্ড কারখানা শুরু করেছে যে আনিশা বিছানা থেকে নামলেও রাহাতের অনুমতি নিতে হয়। একটু একটু পর সে ডাক্তারকে কল করে বিরক্ত করে। আনিশা বিরক্ত হচ্ছে, কিন্তু স্বামীর এই অতিরিক্ত ভালোবাসা আবার তার ভালোও লাগছে। সে রাহাতের মাথা আলতো করে হাত বুলিয়ে দিল। রাহাত এখনো মনোযোগ সহকারে আনিশার পেটের উপর মাথা দিয়ে আছে। সে ব্যস্ত হয়ে আনিশাকে বলল, বাবু কিক দেয় না কেন? কিক কখন দিবে? দুদিন যেতেই শাহাদ গিয়ে উপস্থিত হল কুহুদের বাড়িতে। উদ্দেশ্য কুহুকে সাথে করে বাড়ি নিয়ে যাওয়া। সোফায় বসে নিচের দিকে তাকিয়ে সে বিনয়ের সাথে কয়েক রকমের অজুহাত দেখালো কুহুকে নিয়ে যাওয়ার ব্যাপারে। সামনে নির্বাচন, তাই বাড়ির বউ হিসেবে কুহুর থাকা কতটা গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করে বুঝাল। মোয়াজ্জেম সাহেব মেয়ে জামাইয়ের অজুহাত শুনে মৃদু হেসে বললেন, তা তো নিয়ে যাবেই, কিন্তু দুপুরের খাবার খেয়ে তারপর যাও। কুহু আড়াল থেকে বেশ কয়েকবার উকি মেরে গেল। প্রতিবারই শাহাদের চোখে চোখ পড়ল। কুহুকে দেখে শাহাদের অস্থিরতা বেড়ে গেল। কিন্তু মোয়াজ্জেম সাহেব বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন। এর মাঝে উঠেও আসা যাচ্ছে না। এক পর্যায়ে মোয়াজ্জেম সাহেব তাকে বিশ্রাম নেয়ার জন্য ঘরে যেতে বললেন। শাহাদ দেরি না করে কুহুর ঘরে চলে আসল। ঘরে এসে চারদিক দেখে হতাশ হয়ে ছোট নিঃশ্বাস ফেলল। কুহু ঘরে নেই। ঘর ফাঁকা। ইডিয়ট মেয়ে। স্বামী ঘরে আসবে নিশ্চিত জেনেও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এখন ওর দেখা পেতে আর কতকাল অপেক্ষা করতে কে জানে। শাহাদ শার্টের উপরের দুটো বোতাম খুলে দিল। অপেক্ষা করতে করতে গরম লাগছে। কুহুকে কল যে দিবে তার জন্যেই কুহু বিছানার উপর ফোন রেখে গেছে। অপেক্ষার এক পর্যায়ে দেখা মিলল কুহুর। হাতে করে খাবারের ট্রে নিয়ে ঘরে ঢুকেছে। শাহাদ খাটে হেলান দিয়ে বিছানায় বসেছিল, কুহুকে দেখে সোজা হয়ে বসল। গম্ভীর হয়ে প্রশ্ন করল, এতক্ষণ লাগে ঘরে আসতে? আমি কয়েক ঘন্টা যাবৎ একা বসে আছি। কুহু বেডসাইড টেবিলে ট্রে রাখতে রাখতে বিস্ময় নিয়ে বলল, কয়েক ঘন্টা কখন হল? আপনি এই ঘরে এসেছেন ৭৮ মিনিট হবে। শাহাদ কুহুর হাত ধরে টেনে নিজের কাছে বসিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল। কুহুর চুলে মুখ গুজে বড় বড় নিঃশ্বাস টেনে বলল, পরের বার চুলের শ্যাম্পু বাড়িতে রেখে আসবে। তোমার চুলের ঘ্রাণ না পেলে ঘুম আসে না। কুহু ঘাড় বেঁকিয়ে শাহাদের দিকে তাকিয়ে রম্য কণ্ঠে বলল, শ্যাম্পু রেখে আসলে শ্যাম্পু পাশে নিয়ে ঘুমাতেন। হুমম্ম। কুহু হো হো করে হেসে উঠল, যেন শাহাদ খুব একটা মজার কথা বলেছে। হাসতে হাসতে শাহাদের বাহুতে লুটিয়ে পড়ল। শাহাদ কুহুকে নিজের বাহুতে সামলে নিয়ে কুহুর হাসিমুখের দিকে তাকিয়ে থেকে মিষ্টি করে হাসল। হিশাম গম্ভীর হয়ে ডাইনিং টেবিলের চেয়ারে বসে আছে। তার ভ্রু কুঁচকানো। তৃপ্তি টেবিলে খাবারের বাটিগুলো রাখতে রাখতে স্বামীর দিকে তাকাল। গত কয়েকদিন যাবৎ বাড়ির অবস্থা থমথমে হয়ে আছে। দুই ভাইয়ের মাঝে দেয়াল উঠেছে। হাসিব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে হিশামের কাছ থেকে। মঞ্জুরা বেগম তসবি হাতে নিয়ে মুখ নাড়তে নাড়তে চেয়ার টেনে বসলেন।
টেবিলে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখলেন সব ঠিকঠাক আছে কিনা। মাকে দেখে হিসাম প্রশ্ন করল, তোমার ছোট ছেলে কি সন্ন্যাস গ্রহণ করেছে? মঞ্জুরা বেগম অবাক হয়ে বললেন, ও মা, তা কেন হবে? তাহলে সে ঘরবন্দি হয়ে আছে কেন? তোর ভয় সে নিচে আসছে না। তোকে অনেক মানে। হিসাম রাগে কিরমিরিয়ে উঠল। হুমম, খুব মানে, খুব ভয় পায়। আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার আগে এই ভয় কই ছিল? মঞ্জুরা বেগম আমতা আমতা করতে লাগলেন। হিসাম বলল, যাও, তোমার ছোট ছেলেকে নিয়ে এসো, একসাথে বসে খাব। যে কয়দিন বাড়িতে আছে একসাথেই সবার সাথে বসে খাবে। মঞ্জুরা বেগমের মুখটা কাল হয়ে গেল। শুকনো কণ্ঠে জিজ্ঞেস করল, যে কয়দিন মানে? ওকে আমি হলে পাঠিয়ে দিব। এই বাড়িতে থাকলে সে এরকম আরো কিছু করবে। এখন যাও, ওকে নিয়ে এসো। তৃপ্তি বলল, আমি ওকে ডেকে নিয়ে আসছি। মঞ্জুরা বেগম খেক খেক উঠলেন, তোমার যেতে হবে না। আমার ছেলে আমার ডাক ছাড়া অন্য কারো ডাকে আসবে না। তোমার জন্যই তো সব হচ্ছে। আমার সংসারটা তো ধ্বংস করে দিলে। মঞ্জুরা বেগম উঠে চলে গেলেন হাসিবকে আনতে। তৃপ্তি অবাক চোখে একবার মঞ্জুরা বেগমের দিকে আরেকবার হিসামের দিকে তাকাল। প্রশ্ন করল, এইখানে আমার কি দোষ? হিসাম উত্তর দিল না। প্রসঙ্গ এড়ানোর জন্য সে জগ থেকে গ্লাসে পানি ঢেলে খেতে লাগল। মা বউয়ের মাঝখানে সে আপাতত আসতে চায় না। তৃপ্তি রাগী দৃষ্টিতে হিসামের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল। তারপর শব্দ করে তরকারির বাটি টেবিলে রেখে চলে গেল। হিসাম ছোট একটা শ্বাস ফেলল। সবকিছুই কেমন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। হাসিব মাথা নিচু করে মায়ের সাথে চেয়ারে এসে বসল। এই কদিন সে নিজের ঘরে খেয়েছে। আজকে অনিচ্ছা সত্ত্বেও বাইরে আসতে হল। সেই গুটিসুটি মেরে বসে রইল। হিসাম কিছুক্ষণ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থেকে বলল, আর কখনো এই ধরনের কোনো কাজ করার সাহস দেখাবি না। শাহাদ সম্মানিত বাড়ির ছেলে, পুলিশ কেস করেনি, তাই এই বাড়ির কিছুটা সম্মান এখনও অক্ষত রয়েছে। মঞ্জুরা বেগম মুখ মুচড়ে বললে, খুনির আবার সম্মান? আমার দুধের ছেলেটা না বুঝে এসব করেছে। তুই ওর উপর রাগ করিস না। নিশ্চয়ই কেউ ওকে ইন্ধন দিয়েছে। হিসাম বিরক্তি নিয়ে বলল, ছেলের তাবেদারি করা বন্ধ করো মা। ওর হাড্ডি মাংস এখনো আমি আলাদা করিনি, তার মানে এই না সে শাস্তি পাবে না। ও আর একদিন পরেই হলে ফিরে যাবে। আর কোনো ধরনের কোনো রাজনৈতিক বিষয়ে সে নাক গলাবে না। তারপর হাসিবের দিকে তাকিয়ে কড়া কণ্ঠে বলল, পড়াশোনা করতে দিয়েছি, পড়াশোনা করবি। ব্যাস, বুঝেছিস? হাসিব নিচ দিকে মাথা দিয়ে শক্ত হয়ে বসে রইল। স্পষ্ট বোঝা যাচ্ছে তার এই বাড়ি ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই। হিসাম ঘর কাঁপিয়ে ধমক দিয়ে উঠল, বল, বুঝেছিস? মঞ্জুরা আর হাসিব দুজনেই কেঁপে উঠল। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে কথা শুনতে থাকা তৃপ্তিও আতকে উঠল। ডাইনিং টেবিলে খাবার সার্ভ করতে আসা কাজের লোকগুলো কয়েক পা পিছিয়ে গেল। হাসিব মাথা নিচ দিকে দিয়েই বসে রইল। হিসামের চিৎকারে ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠেছে।
চোখে খানিকটা পানিও চলে এসেছে। মঞ্জুরা বেগম তাড়াতাড়ি ছোট ছেলের বাহুতে স্পর্শ করে উত্তর দেওয়ার জন্য তাড়া দিলেন। হাসিব নিচের দিকে তাকিয়ে কম্পমান গলায় বলল, বুঝেছি। হিশাম স্বাভাবিক হল। পাঞ্জাবির হাতাটা একটু উপরে তুলে নিজ হাতে হাসিবের প্লেটে ভাত দিল। তারপর হাসিবের প্রিয় একটা আইটেম যত্ন সহকারে প্লেটে তুলে দিয়ে বলল, খা। তৃপ্তি এগিয়ে এসে স্বামী আর শাশুড়িকে খাবার বেড়ে দিল। হাসিব মাথা নিচে করে ভাতের প্লেটের দিকে তাকিয়ে খাওয়া শুরু করল। চোখ থেকে 2 ফোঁটা পানি ভাতের প্লেটে পড়ল। হিশামের কাছ থেকে চোখের পানি আড়াল করতে সে আর ঝুঁকে পড়ল ভাতের প্লেটের দিকে। ভাইয়ের প্রতি তার রাগ নেই, বরং নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত সে। দেখতে দেখতে নির্বাচন এগিয়ে আসল। খান বাড়িতে একটা উৎসব আমেজ। প্রতিদিনই প্রচুর মানুষ আসছে। বাগানে আর আউটহাউজে সবসময়ই মিটিং লেগেই আছে। কম লোক থাকলে বাড়ির গৃহিণীরা চা নাস্তা বানিয়ে পাঠায়। বেশি লোকের সমাগমে বাবুর্চি আলাদা বড় পাতিলে রান্না বসায়। বাড়ির পুরুষরা খুবই ব্যস্ত। সাহাদ খাওয়ার সময়টাও পায় না। রাতে ফেরে অনেক দেরিতে। সর্বদাই মিটিং সমাবেশ নিয়ে সে ব্যস্ত থাকে। আশফাক খান সমস্ত কাজ সাহাদের উপর চাপিয়ে দিয়ে অন্যান্য নেতাকর্মীদের সাথে আলোচনায় বসে কর্ম পরিকল্পনা করেন। প্রতিদিনই সাহাদ অনেক রাত করে বাড়ি ফেরে। আর প্রতিদিনই কুহু ওর জন্য অপেক্ষা করে বসে থাকে। প্রথম না খেয়ে অপেক্ষা করত, এরপর সাহাদ কড়াভাবে নিষেধ করাই এখন খেয়ে দিয়ে অপেক্ষা করে। আজ যখন সাহাদ খান বাড়িতে ঢুকল তখন রাত বাজে 1:30। সারাদিনের কাজের চাপে ক্লান্তিতে শরীর ভেঙে আসছে তার। সদর দরজার বেল টিপতেই একটা কাজের লোক খুলে দিল। দরজা খোলার সাথে সাথেই তার চোখ গেল ড্রয়িং রুমের সোফার দিকে। সবসময়ের মতো আজও কুহু অপেক্ষা করছে। অন্যদিন জেগে থাকলেও আজ সোফায় শুয়ে ঘুমিয়ে গেছে মেয়েটা। সাহাদ ঘরে ঢুকে কাজের মেয়েটাকে জিজ্ঞেস করল, কুহু খেয়েছে? কাজের মেয়েটা জি স্যার বলে উত্তর দিয়ে দরজা লাগিয়ে চলে গেল। সাহাদ কুহুর কাছে সোফায় বসল। ক্লান্ত চোখে কুহুর দিকে তাকিয়ে রইল। কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে কুহু। বেগুনি রঙের শাড়ি পরেছে। দেখতে অপ্সরীর মতো লাগছে। সাহাদ মুগ্ধ হয়ে নিজের স্ত্রীকে দেখল। মনে পড়ল তাদের প্রথম দেখা হওয়ার দিনটার কথা। কুহুর ব্যাগ থেকে আধ খাওয়া রুটি বের হওয়ার কথা মনে পড়তেই হালকা শব্দ করে হাসল। তারপর ঝুঁকে আসল কুহুর দিকে। চোখে মুখে ক্লান্তি সাহাদের, ঘুম পাচ্ছে খুব। তারপরও সেই ক্লান্তিকর চোখে কুহুকে দেখতে ভালো লাগছে। সাহাদ উঠে দাঁড়াল। আশেপাশে দেখল কেউ আছে কিনা। কেউ নেই নিশ্চিত হয়ে আস্তে করে কোলে তুলে নিল কুহুকে। কুহু এত গভীরভাবে ঘুমাচ্ছে যে জাগাতে ইচ্ছে হল না। কুহুকে কোলে নিয়ে ঘরে চলে আসল। বিছানায় শুইয়ে দিয়ে আলতো করে চুমু খেল কপালে। তারপর ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। সাহাদ চলে যেতেই কুহু চোখ খুলল। বালিশে মুখ গুজে 2 পা কয়েকবার নাড়ল। মুখে তুলে চাইল ওয়াশরুমের দরজার দিকে। তারপর উঠে বসল। লজ্জায় ওর গাল দুটো লাল হয়ে গেছে। বিয়ে হয়েছে এতদিন হল, তারপরেও সাহাদের একটু ছোঁয়াতেই তার উপর লজ্জার পাহাড় ধসে পড়ে। তার তো কলিং বেল বাজানোর আওয়াজেই ঘুম ভেঙে গিয়েছিল। তারপরেও ঘাপটি মেরে সোফায় পড়েছিল।
এই পুরোটা সময় তার অনেক হাসি পেয়েছে, কিন্তু কষ্ট করে হাসি চেপে রেখে চোখ বন্ধ করে পড়েছিল। শাহাদ ওয়াশরুম থেকে গোসল করে বেরিয়ে কুহুকে বসে থাকতে দেখে জিজ্ঞেস করল, ঘুম ভেঙেছে? কুহু উত্তর দিল না। সে মুগ্ধ হয়ে শাহাদের দিকে তাকিয়ে রইল। ভেজা চুলে শাহাদকে দেখতে রাজপুত্রের মতো লাগছে। যেই ঘোড়ায় চড়া রাজকুমারের স্বপ্ন সে দেখত, এইটাই হচ্ছে শাহাদ। শাহাদ বিছানায় এসে কুহুর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তার মুখে ক্লান্তিরা উপচে পড়ছে। ঘুম ঘুম চোখে কুহুর দিকে তাকিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে কুহুর গালে আলতো স্পর্শ করল। জড়ানো কণ্ঠে বলল, মাথায় হাত বুলিয়ে দাও কুহু। তার আগে কপালটায় একটা চুমু দাও। মাথা ব্যথা করছে। কুহু লাজুক হাসল। আলতো করে শাহাদের কপালে চুমু দিল। শাহাদ হাত নামিয়ে চোখ বন্ধ করে জড়ানো কণ্ঠে বলল, উম্মম্মম্ম, মাথা ব্যথা কমে গেছে। কুহু ফিক করে হেসে বলল, চুমু দিলে মাথা ব্যথা কমে? হুমম, বউয়ের দেয়া চুমুতে কমে। কুহু আবারও লাজুক হাসল। শাহাদের ভেজা চুলে হাত বুলাতে বুলাতে ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। কি নিষ্পাপ লাগছে। শান্ত হয়ে ঘুমাচ্ছে। যতবারই দেখে ততবারই বুকের ভেতর ভালোবাসার ঢেউ খেলে যায়। কুহু মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানালো এমন একজন সুপুরুষকে তার স্বামী করার জন্য। হিশাম গম্ভীর মুখে পার্টি অফিসে বসে আছে। পার্টি অফিসে অনেক লোকের সমাগম। দলের সব নেতারা নিজেদের মধ্যে এদিক ওদিক বসে আলোচনা করছে। একটু আগে শেষ হওয়া মিটিং নিয়ে সবাই কথা বলছে। চারদিকে নির্বাচনের সাজ সাজ রব। কর্মীরা উত্তেজিত হয়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে নিজেদের ভেতর তর্ক বিতর্ক করছে। হিশামকে এসব কোনো কিছুই উঠে পারছে না। তার বুকের ভেতর যেন ভারী পাথর চাপা দেয়া আছে। শ্বাস ফেলতেও বেগ পোহাতে হচ্ছে তাকে। হাসিবকে হলে পাঠানো হয়েছে 2 দিন হল। এই 2 দিনের একদিনও সে কোনো কাজে মন দিতে পারছে না। আগে হাসিব হলে থাকলে নিশ্চিন্ত থাকত, কিন্তু ওই ঘটনার পর চিন্তা আর বেড়েছে। হলে থেকে হাসিব আর কিছু ঘটায় কিনা সেই চিন্তায় হিশাম সবসময় অস্থির হয়ে আছে। হিশামের চিন্তার সুতা কাটল মোশাররফ আলীর আগমনে। মোশাররফ আলী চেয়ার টেনে বসে পান খাওয়া দাঁত বের করে হাসল। টেবিলের উপর হাত রেখে হিশামের দিকে ঝুঁকে আসল। গলা নামিয়ে ষড়যন্ত্রীর মতো বলল, মনে হচ্ছে এবারের নির্বাচনে তুমি জিতাই যাবে। তোমার নির্বাচনী মাঠ খুব ভালো। বুঝলে? হিশাম আগের মতোই গম্ভীর থেকে মাথা নাড়ল। মোশাররফ আলী সোজা হয়ে বসে বলল, তবে শাহাদ খানের জন্য একটু সমস্যা হতে পারে। ও তো অনেক চালাক। টাকা খাইয়ে ভোট নিজেদের বাক্সে নিয়ে ফেলবে। ওরা টাকা খাওয়ায় আপনি জানেন কিভাবে? তুমি বোধহয় ভুলে যাচ্ছ আগে আমি ওই দলের গুরুত্বপূর্ণ পদে ছিলাম। খান পরিবারের লোকজন টাকা খাইয়ে ভোট নেয় আমি বিশ্বাস করি না। শাহাদ তো এই কাজ কোনোদিনও করবে না। মোশাররফ আলীর ভ্রু কুঁচকে গেল। হিশামের হঠাৎ এত শাহাদপ্রীতির কারণ সে বুঝতে পারছে না। সে শয়তানি বুদ্ধি দিয়ে মোক্ষম একটা চাল দিল। বলল, তোমার বাবাকে গুলি করার কাজ যে শাহাদ করতে পারে এটা নিশ্চয়ই অবিশ্বাস করো না। হিশামের চোয়াল শক্ত হয়ে গেল। বড় বড় দুটো শ্বাস ফেলল সে। মোশাররফ আলীর দিকে তাকিয়ে বলল,
কি বলতে চান? বলতে চাই, গত নির্বাচনে তোমার বাবার জিতে যাওয়া আটকাতে শাহাদ গুলি ছুঁড়েছিল। সবাই যখন হাঙ্গামায় ব্যস্ত ছিল তখন সে ভোট চুরি করে নিজের বাবাকে জিতিয়ে দিয়েছে। হিশাম আগের মতোই চোয়াল শক্ত করে মোশাররফ আলীর দিকে তাকিয়ে রইল। কিছু বলল না। তার ভাবভঙ্গি দেখে বুঝার উপায় নেই যে সেই এই কথা বিশ্বাস করেছে কি করেনি। মোশাররফ আলী চেয়ারে হেলান দিয়ে বলল, বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। তবে আমি ওই দলের অনেক উচ্চ পর্যায়ের পদে ছিলাম। দলের কোনো সিক্রেটই আমার অজানা নয়। তবে শাহাদ এই সিদ্ধান্ত আগে নেয়নি। নির্বাচনের ভোট শুরু হওয়ার শেষের দিকে নিয়েছে। তাই অনেকে এই ব্যাপারটা জানে না। তবে আমি গোপন সূত্রে সেটা জানতে পেরেছি পড়ে। নয়তো আগে জানলে কখনোই এটা ঘটতে দিতাম না। জানোই তো আমি তোমার বাবাকে কত সম্মান করি। মোশাররফ আলী আর চোখে একবার হিশামকে পরখ করল। হিশামের মতিগতি তার বুঝে আসছে না। কথাগুলো হিশামের উপর প্রভাব ফেলেছে কিনা তাও বোঝা যাচ্ছে না। হিশাম বলল, এই নির্বাচনে আমিই জিতব আর বাবার মৃত্যুর প্রতিশোধ নিব, এবং সেটা বৈধভাবে। কিন্তু শাহাদ থাকলে নির্বাচনে জিতবে কি করে? সে তোমার বাবাকে খুন করেছে। এইবারও যে নির্বাচনে জেতার জন্য আরো ভয়ঙ্কর কিছু করবে না তার কি গ্যারান্টি? তাহলে আপনি কি করতে বলেন? মোশাররফ আলী নড়েচড়ে বসল। তার মুখ হাসি হাসি। এতক্ষণে ব্যাতে বল লেগেছে। সে হিশামের দিকে চেয়ার টেনে এগিয়ে এসে বসল। নিচু গলায় বলল, শাহাদকে জেলে পাঠানোর ব্যবস্থা করলে কেমন হয়? নির্বাচন শেষ হওয়া পর্যন্ত সে জেলে থাকল। শাহাদ জেলে গেলে তাদের দলের ভাবমূর্তি নষ্ট হবে, দলের লোকদের মনোবলও কমে যাবে। এই সুযোগে তুমি ছক্কা মারবে। শুধু লাভই লাভ হবে তোমার। হিশাম বিস্ময় চোখে তাকালো মোশাররফ আলীর দিকে। এই লোক যে এমন কূটবুদ্ধি আটতে পারে তা তার জানা ছিল না। মোশাররফ আলী তাড়া দিল, ভেবেচিন্তে বল। এখনই কাজ শুরু করে দেই। দেরি করে কি লাভ? হিশাম কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রইল। দেখেই বোঝা যাচ্ছে সে সিদ্ধান্তহীনতায় ভুগছে। কিছুক্ষণ পর চোখ খুলে বলল, কাজ শুরু করুন। তবে আমার দলের কোনো ছেলে যেন এই ঘটনায় জড়িত না থাকে। দুপুরের খাওয়া শেষ করে শাহাদ চেয়ারে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রইল। আসন্ন নির্বাচনের কাজের চাপে পার্টি অফিসেই তাকে খাওয়া দাওয়া করতে হচ্ছে। চাইলেও বাড়ি যেতে পারছে না। কারণ সে চলে গেলে অন্যরাও কাজে ঢিল দিবে। তাই তাকে থাকতে হচ্ছে সমস্ত ব্যাপারে। এভাবে বসে থেকে চোখটা লেগে এসেছিল, হঠাৎ শোরগোল শুনে চোখ খুলল সে। কি হচ্ছে তা বুঝতে চেষ্টা করল। এক ঝটকায় সে সোজা হয়ে বসল চেয়ারে। তারপর চেয়ার ছেড়ে উঠে দোতলায় যে ঘরে সে বসেছিল তার বারান্দায় গেল। পার্টি অফিসের সামনে ছেলেরা লাঠিসোঁটা নিয়ে জমায়েত হয়েছে। অফিসের বাইরে গেটের ওপাশে অনেকগুলো বাইক। বাইরের কিছু ছেলে দেশীয় অস্ত্র আর লাঠি নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। ছেলেরা গেট লাগিয়ে ওদের প্রতিহত করার চেষ্টা করছে। সদ্য ঘুম ভেঙে উঠে আসা শাহাদের মেজাজ টগবগ করে উঠল। পার্টি অফিসে হামলা করার সাহস কোথায় পেল ওরা? তমালকে দেখতে পেয়ে শাহাদ চিৎকার করে বলল, তমাল, ওদের আটকে রাখো, ভেতরে যেন না আসে।
তমাল মাথা নাড়ল, কিন্তু বাইরে থাকা ছেলেগুলো ক্রমাগত গেটে আঘাত করতে লাগল। কয়েকটা ছেলে দেয়াল টপকে ভেতরে ঢুকে গেল। ঢুকেই লাঠি হাতে দলের ছেলেদেরকে পিটাতে লাগল। এই সুযোগে গেট খুলে অন্য ছেলেগুলোও ঢুকে পড়ল। লেগে গেল মারামারি। মুহূর্তেই পার্টি অফিসের সামনের খালি জায়গাটা একটা হট্টগোলে পরিণত হল। শাহাদ অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল। এখন আর ওর বাবা এমপি নয়, তাই এদের হামলা করার ব্যাপারেও তেমন কোনো জবাবদিহি করতে হবে না। নরমাল ঝগড়াঝাটি বলে চালিয়ে দিবে। শাহাদ বেশ বুঝতে পারল এরা সন্ত্রাসী গোষ্ঠীর লোক। বিরোধী দলই ওদেরকে পাঠিয়েছে। চোখের সামনে দলের ছেলেদেরকে এভাবে মার খেতে দেখে শাহাদের চোয়াল শক্ত হয়ে গেল। গত কয়েকদিন ভালো করে ঘুম না হওয়া শাহাদের রাগ সীমা অতিক্রম করল। সে নিজের কুলোন্নাস আর ধরে রাখতে পারল না। হাত মুষ্টিবদ্ধ করে সে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসল। সিঁড়ির পাশের ছোট ঘরটায় গিয়ে একটা হকি স্টিক নিয়ে বেরিয়ে এলো। আশেপাশে থাকা কয়েকটা ছেলেকে বলল, আমার সাথে আয়। ছেলেগুলোও ঘরটায় ঢুকে হকি স্টিক নিয়ে বের হয়ে শাহাদের পিছু পিছু রওয়ানা দিল। শাহাদ হকি স্টিক ধরে রাখা হাতটার গোটানো পাঞ্জাবির হাতাটা আরেকটু গোটাতে গোটাতে বারান্দার দুটো সিঁড়ি টপকে মাটিতে নেমে আসল। তার হাতে থাকা সিলভার কালার ঘড়িটায় রোদ পড়ে আলো প্রতিফলিত হল। রোদের আলোয় শাহাদের শক্ত চোয়াল আরও কিছুটা দৃশ্যমান হল। ক্রোধে উন্মত্ত শাহাদ নিজের চিরচরিত ঠান্ডা মেজাজ হারিয়ে একটা ভুলের দিকে এগিয়ে গেল, যেই ভুলটা সে গত 5 বছর আগে করেছিল, যে ভুলের কারণে সে খুনি তকমা পেয়েছিল। শাহাদ বারান্দা থেকে নেমে হাতের হকি স্টিক দিয়ে সামনে যাকেই পেল সজোরে আঘাত করল। শাহাদকে দেখে অনেকেই মারামারি থামিয়ে তাকিয়ে রইল। তমাল আতকে উঠল শাহাদকে এসবের মাঝে দেখে। শাহাদ নামার পর মারামারি আরও বেশি করে হতে লাগল। শাহাদ আঘাত করলেও কাউকে জখম করল না। কয়েকজন এসে ওকে ঘিরে ধরল। একটা ছেলে এই গণ্ডগোলের মাঝে শাহাদের পিঠে লাঠি দিয়ে সজোরে আঘাত করল। শাহাদ ঘুরে তাকাতে গেলে আরেকটা আঘাত এসে লাগল শাহাদের কাঁধে। প্রচণ্ড যন্ত্রণায় চোখ মুখ কুঁচকে গেল শাহাদের। দলের অন্য ছেলেরা শাহাদকে বাঁচানোর জন্য এগিয়ে আসলে ওদেরকেও নির্দয়ভাবে পিটানো হল। ইতোমধ্যে দুই দলের কয়েকজন রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে আছে। এর মধ্যে একটা ছেলে শাহাদকে আঘাত করে একটা নোংরা গালি দিয়ে বলল, খুনির বাচ্চা পারলে আমারে মাইরা দেখা। খুনি শব্দটা শুনে শাহাদের মস্তিষ্কে আগুন জ্বলে গেল। হাতের হকি স্টিক দিয়ে ছেলেটার কান বরাবর আঘাত করল। তারপর হকি স্টিকটা ফেলে দিয়ে ছেলেটার বুক বরাবর লাথি দিল। ছেলেটা ছিটকে মাটিতে পড়ে গেল। শাহাদ এখানেই থেমে গেল না, সে হিংস্রভাবে ছেলেটার দিকে এগিয়ে গেল। ছেলেটার পাশে হাঁটু গেড়ে বসে ওর কলার ধরে নাক বরাবর একের পর এক ঘুষি দিতে লাগল। মারামারি করতে থাকা সবাই দাঁড়িয়ে থেকে শাহাদের মার দেখতে লাগল। তমাল দৌড়ে এসে শাহাদকে থামাতে চাইল, কিন্তু শাহাদ থামল না, সে ক্রোধে অন্ধ হয়ে গেছে। একটা সময় দলের অন্য ছেলেরাও এসে তমালের সাথে শাহাদকে আটকানোর ট্রাই করল। সবাই টানাটানি করে শাহাদকে পার্টি অফিসের ভিতরে নিয়ে গেল। শাহাদ ক্রোধে উন্মত্ত হয়ে কয়েকবার আবারও ছেলেটার দিকে তেড়ে যেতে চাইলেও তমাল যেতে দিল না, সে অফিসের দরজা লক করে দিল। অফিসের ভেতর থেকে শাহাদের ক্রোধান্বিত গর্জন ভেসে আসছে। চোখ বন্ধ করে মাটিতে পড়ে থাকা রক্তাক্ত ছেলেটিকে অন্য ছেলেগুলো এসে তুলল। ছেলেটির নাকের হাড় ভেঙে গেছে।
ঠোঁট কেটে গলগল করে রক্ত বের হচ্ছে। দুই দলের সবাই মোটামুটি আহত হয়েছে। সবারই আঘাত লেগে রক্ত ঝরছে। শাহাদের আঘাত লেগে রক্ত ঝরছে, সেই সাথে দলের অন্যরাও আঘাত পেয়েছে, তাই তমাল এই গণ্ডগোল আর বাড়াতে চাইল না। সে হুঙ্কার দিয়ে বলল, যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে বের হ, না হলে একটারেও জান নিয়ে ফিরতে দিব না। অন্য পাশের ছেলেগুলোও হুঙ্কার ছেড়ে বিভিন্ন থ্রেড দিল। তারপর শাহাদের মার খেয়ে অজ্ঞান হয়ে যাওয়া ছেলেটাকে টেনে নিয়ে বের হয়ে গেল। ছেলেগুলো বাইক নিয়ে চলে গেলে তমাল দরজা খুলে দিল। শাহাদ সাথে সাথে বের হয়ে আসলো। তার রাগ এখনো কমেনি। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে বা পেয়ে বলল, কোথায় ওরা? এত বড় সাহস আমাদের পার্টি অফিসে অ্যাটাক করে? তমাল শাহাদকে ধরে বলল, ভাই হাসপাতালে চলো, তোমার আঘাত লাগছে। শাহাদ অন্যদের দিকে তাকিয়ে দেখল সবারই রক্তাক্ত অবস্থা। তমালকে বলল, ওদেরকে হাসপাতালে নিয়ে যা, আমি ওদেরকে ধাওয়া করে ওদের পিছু নিব। তখনই তমালের মোবাইলে কল এলো। তমাল কল ধরে কিছুক্ষণ কানে রেখে বলল, জি স্যার, আমি এক্ষুনি নিয়ে আসছি। কল কেটে দিয়ে তমাল শাহাদের দিকে তাকিয়ে বলল, ভাই স্যার তোমাকে নিয়ে খান বাড়িতে যেতে বলেছে। শাহাদ যেতে চাইল না। তার মাথায় তখনও রাগ টগবগ করছে। তমাল আর অন্যরা মিলে এক প্রকার জোর করে তাকে গাড়িতে তুলে খান বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হল। কুহুর বুকের ভেতরটা টিপটিপ করছে। ভয়ে হাত পা অল্প কাঁপছে। চোখে একটু পরপর পানি আসছে, কিন্তু গাল বেয়ে পড়ার আগেই সে মুছে ফেলছে। শাহাদ মারামারি করেছে, খবরটা শোনার পর থেকে খান বাড়িতে যেন বজ্রপাত ঘটেছে। কুলসুমা বেগম একমাত্র নাতির চিন্তায় হাত পা ছেড়ে দিয়েছিলেন। তাকে ঘরে শুইয়ে রাখা হয়েছে। রেজিয়া সুলতানা বাইরে নিজেকে শক্ত দেখালেও ভিতরে ভিতরে ভেঙে পড়েছেন। আপাতত সবাই এখন ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে শাহাদের জন্য। কুহু কিছুতেই ভিতরের অস্থিরতা দমাতে পারছে না। রেজিয়া সুলতানা সহ বাড়ির সবাই কুহুকে সান্ত্বনা দিয়েছে, কিন্তু কোনোমতেই সে মনের ভিতরের কুচিন্তাগুলো দূর করতে পারছে না। খানিক বাদেই গাড়ির আওয়াজ ভেসে আসলো বাইরে থেকে। বাড়ির মহিলারা দৌড়ে গেল জানালার দিকে। জানালার পর্দা সরিয়ে তাকালো বাইরের দিকে। অনেকগুলো গাড়ি এসে ঢুকেছে খান বাড়িতে। গাড়ি থেকে বেরিয়ে এসেছে আশফাক খান। তার সাথে নেমেছে অনেক নেতাকর্মীরাও। অন্য একটা গাড়ি থেকে লাঠি ভর দিয়ে নেমে আসলেন আব্দুল গাফফার খান। তিনিও আজ ছেলের সাথে নির্বাচনী এলাকা দেখতে গিয়েছিলেন। নেতৃবৃন্দ সবাইকে নিয়ে আশফাক খান আউটহাউজে ঢুকে গেলেন। বাকি কর্মীরা বাইরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রইল। জয়া বেগম উদ্বিগ্ন হয়ে বললেন, শাহাদ কোথায়? ও আসছে না কেন? রেজিয়া সুলতানাও উদ্বেগ নিয়ে বাইরে তাকিয়ে রইলেন। একটু পরেই একটা অ্যাম্বুলেন্স করে মেডিকেল টিম এসে থামল ড্রাইভওয়েতে। মেডিকেল টিমকে আউটহাউজের ভিতরে নিয়ে যাওয়া হল। একটু পর আহত ছেলেদের চিকিৎসা করার জন্য আউটহাউজের বাইরে বাগানে মেডিকেল ক্যাম্প স্থাপন করল। এর কিছুক্ষণ পরই একটা প্রাইভেট কার আর দুইটা মাইক্রোবাস এসে গেটের কাছে থামল। কুহুর বুকের ভেতরটা ধক করে উঠল। শাহাদের গাড়িটাকে সে চিনতে পেরেছে। সে চাতক পাখির মতো শাহাদকে দেখার জন্য আকুল নয়নে তাকিয়ে রইল।
রক্তাক্ত শাহাদকে গাড়ি থেকে নামতে দেখে কুহু ছোট একটা চিৎকার দিয়ে মুখে হাত চেপে ধরল। জমে থাকা চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। জয়া বেগম কুহুর কাছে গিয়ে কুহুকে ধরে সান্ত্বনা দিলেন। রেজিয়া সুলতানা ছেলের এমন অবস্থা সহ্য করতে পারলেন না। তিনি জানালার গ্রিল ধরে ডুকরে কেঁদে উঠলেন। গাড়ি থেকে নেমে শাহাদ বড় বড় পা ফেলে সোজা আউটহাউজের ভিতরে চলে গেল। তার চোয়াল এখনো শক্ত হয়ে আছে, চোখে এখনো ক্রোধের আগুন জ্বলছে। আহত সবাইকে বাগানের মেডিকেল ক্যাম্পে নিয়ে গেল তমাল। সবাই কম বেশি অনেক রক্ত ঝরিয়েছে, তাই খুব দ্রুত ওদের চিকিৎসা প্রয়োজন। রেজিয়া সুলতানা নিজেকে শান্ত করে কুহুর দিকে তাকালেন। কুহু কান্নাভেজা চোখে আতঙ্ক নিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সাধারণ ঘরের মেয়েটা হয়তো এইসব আগে কখনো দেখেনি। তিনি কুহুর মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি ঘরে যাও, শাহাদ নিশ্চয়ই ঘরে আসবে এখন। যাও মা। শাশুড়ির কথায় কুহু ঘরে এসে বারান্দায় দাঁড়াল। এইখান থেকে আউটহাউজ আর সামনের বাগানটা স্পষ্ট দেখা যায়। মেডিকেল ক্যাম্পে অনেকেই চিকিৎসা নিচ্ছে। কুহুর চোখ শাহাদকে খুঁজছে। শাহাদ আহত হয়েছে, তারপরও সে ট্রিটমেন্ট কেন নিচ্ছে না? আউটহাউজের ভিতর থেকে নেতাকর্মীদের চিৎকারের আওয়াজ শোনা গেল। এর কিছুক্ষণ পরই শাহাদ বেরিয়ে আসল। ডানদিকের কাঁধের পাঞ্জাবি রক্তে ভিজে আছে। তমাল এসে শাহাদকে ধরে ডাক্তারের কাছে নিতে চাইল, কিন্তু শাহাদ ঝটকা মেরে তমালের হাত ছাড়িয়ে নিল। সেই ট্রিটমেন্ট করবে না। তমাল হাজার বার বলেও শাহাদকে মেডিকেল ক্যাম্পের দিকে নিতে পারল না। শাহাদ চোখমুখ শক্ত করে বাড়ির দিকে রওয়ানা দিল। বারান্দায় দাঁড়িয়ে থেকে কুহু সবটাই দেখল। শাহাদ কি তাহলে এখন ঘরে আসবে? কুহু তাড়াতাড়ি ঘরের ভিতর চলে আসল। আয়নায় একবার নিজেকে দেখল। চেহারা মলিন হয়ে গেছে। তাড়াতাড়ি সে শাড়ির আঁচল দিয়ে চোখের পানি ভালো করে মুছে নিল। নিজের দুর্বল অবস্থা সে শাহাদকে দেখাতে চায় না। বেশ কিছুক্ষণ পর শাহাদ এসে দরজা খুলে ঢুকল ঘরে। তার চেহারায় এখনো রাগের আভাস রয়েছে। দরজা খুলে কুহুর দিকে তাকিয়ে মুহূর্তেই তার চেহারার কাঠিন্য দূর হয়ে গেল। কুহুর সামনে নিজেকে এই অবস্থায় আবিষ্কার করে অপ্রস্তুত হয়ে গেল। কণ্ঠ যথাসম্ভব নরম করে বলল, আমি গোসলে যাচ্ছি, আমার টি শার্ট আর ট্রাউজার দাও। কুহু অস্থির হয়ে বলল, আপনার তো আঘাত লেগেছে, ট্রিটমেন্ট না করান অন্তত একটু স্যাভলন দিয়ে। ওসব লাগবে না। শাহাদ ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। বাথটাবের উপর চোখ বন্ধ করে বসে রইল। কিছুক্ষণ পর কুহু এসে দরজায় নক করল। দরজা খুলে শাহাদ যখন জামা কাপড় নেয়ার জন্য হাত বাড়াল, তখন কুহু জামা কাপড়ের সাথে ফার্স্ট এইড বক্স হাতে ধরিয়ে দিল। শাহাদ কুহুর চোখের দিকে তাকিয়ে দেখল তার চোখ ছলছল করছে, কিছুটা অভিমানও রয়েছে সেই চোখে। তাই সে আর না করতে পারল না, ফার্স্ট এইড বক্সটা নিয়ে দরজা লাগিয়ে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে একটানে রক্তভেজা পাঞ্জাবিটা খুলে ফেলল। কাঁধে অনেকটা জায়গা গভীরভাবে কেটে গেছে। যেই লাঠি দিয়ে আঘাত করার হয়েছে সেখানে নিশ্চয়ই লোহা জাতীয় কিছু ছিল। শাহাদ স্যাভলনের শিশিটা ঢেলে দিল ক্ষতটার উপর। সারা শরীর জুড়ে একটা জ্বলুনির ঢেউ খেলে গেল। অস্পষ্ট আর্তনাদ বেরিয়ে এলো মুখ দিয়ে। কুহু যেন শুনতে না পারে তাই পানির কল ছেড়ে দিল।
দাঁতে দাঁত চেপে বাকি যন্ত্রণাটুকু সহ্য করে নিল। বড় বড় শ্বাস ফেলল। জিম করা হাতের শক্ত পেশিগুলো যন্ত্রণার দরুন আরও ফুলে ফেপে উঠছে। পেশিগুলোতেও কয়েক জায়গায় আঁচড় রয়েছে। শাহাদ দুটো পেশিতেই স্যাভলন ঢালল, তারপর গালে আর কপালে কিছু আঘাত আছে ওইগুলোয় তুলা দিয়ে ড্রেসিং করে নিল। তারপর লম্বা একটা শাওয়ার নিয়ে বের হয়ে আসল। কুহু তখনও বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল শাহাদের জন্য। শাহাদকে দেখে চিন্তিত চোখে তাকাল। শাহাদ টাওয়ালটা সোফার উপর রেখে বলল, খেতে দাও, খিদে পেয়েছে। কুহু তৎক্ষণাৎ ছুটে এলো রান্নাঘরে। রেজিয়া সুলতানাকে দেখতে পেল খাবার গরম করছে। কুহুকে দেখে প্রশ্ন করল, শাহাদ খেতে চেয়েছে? এই নাও, খাবারগুলো টেবিলে নিয়ে যাও। আমি মায়ের কাছে যাই, নাতিকে রক্তাক্ত অবস্থায় দেখে উনার শরীর খারাপ করেছে। কুহু খাবার নিয়ে টেবিলে রাখল। ততক্ষণে শাহাদ এসে বসল টেবিলে। খাবার সার্ভ করার সময় কুহু শাহাদের দিকে খেয়াল করল। এক হাত মুখে রেখে গভীর চিন্তায় মগ্ন। কুহু দুইবার ডাকল, শুনল না। এরপর কুহু কাঁধ ধরে ঝাঁকুনি দিতেই শাহাদ ব্যথায় আহ করে উঠল। কুহু ভয় পেয়ে বলল, কি হয়েছে? ব্যথা পেয়েছেন? শাহাদ ব্যথাটা গিলে ফেলল। দুপাশে মাথা নেড়ে বলল না। কুহু জেদ ধরে বলল, আমি আঘাতটা দেখব, আর আপনি এখনই ট্রিটমেন্ট করাবেন। কুহু শাহাদের কাঁধের দিকে হাত বাড়াতেই শাহাদ হাত ধরে ফেলল। কুহুকে কাছে টেনে এনে কুহুর কোমর জড়িয়ে ধরে বুকে মাথা রাখল। চোখ বন্ধ করে বলল, যতক্ষণ তোমার সাথে আছি এই বিষয়ে কথা বলবে না। এই বিষয়ে ভুলে থাকতে চাই। কিন্তু ট্রিটমেন্ট? শাহাদ মাথা তুলে কুহুর দিকে তাকিয়ে বলল, পরে করে নিব। পরে না। আপনি খেয়ে উঠে গিয়ে ডক্টরের কাছে যাবেন। শাহাদ মৃদু হেসে বলল, ফাইন, যাব। এখন তো খেতে দাও। কুহু শাহাদকে খেতে দিল। প্রথম লোকমা মুখে দেয়ার আগে কুহুকে জিজ্ঞেস করল, তুমি খেয়েছ? পরে খাব। আপনি খান। শাহাদ পাশের চেয়ার টেনে কুহুকে বসিয়ে দিয়ে প্রথম লোকমাটা ওর মুখে দিল। তারপর নিজের জন্য মুখে খাবার তুলতে নিলেই বাইরে থেকে পুলিশের গাড়ির শব্দ ভেসে এলো। শাহাদের মুখে আর খাবার দেয়া হল না। সে খাবার রেখে উঠে পড়ল। কুহু অস্থির হয়ে শাহাদের হাত খামছে ধরল। বলল, খাবার ফেলে কোথায় যাচ্ছেন আপনি? তুমি ঘরে যাও, বাইরে আসবে না একদম। কুহু আবারও শাহাদের বাহু শক্ত করে ধরল। ভয়ার্ত কণ্ঠে জানতে চাইল, পুলিশ কেন এসেছে বাড়িতে? কি করেছেন আপনি? শাহাদ কুহুর হাত ছাড়িয়ে শক্ত কণ্ঠে ধমকের সুরে বলল, যা বলেছি তাই করো। ঘরে যাও। কুহু আবারও শাহাদের বাহু খামছে ধরে আতঙ্ক নিয়ে শাহাদের দিকে তাকিয়ে রইল। শাহাদের বাহু ধরে রাখা তার হাত দুটো কাঁপছে। শাহাদ চোখ বন্ধ করে গভীর করে শ্বাস টানল। নিজেকে সামলে নিয়ে কুহুর কপালে চুমু খেয়ে কুহুর দুগালে হাত রেখে ফিসফিস করে বলল, কিচ্ছু হবে না আমার। খান বাড়ির ছেলে আমি। আমার গায়ে কোনোদিন পুলিশের হাত লাগেনি। ঘরে যাও, বাইরে আসবে না, কেমন? শাহাদ হাত ধুয়ে সদর দরজার দিকে গেল।
দরজা খুলে বাইরে আসতেই পুলিশের দলটাকে দেখতে পেল। স্থানীয় থানার ইন্সপেক্টর এসেছে। আশফাক খান নেতাকর্মীদের নিয়ে আউটহাউস থেকে বেরিয়ে এসেছেন। আব্দুল গাফফার খান লাঠি হাতে পিছু পিছু আসছেন। শাহাদ এগিয়ে গেল। থানার ইন্সপেক্টর শাহাদের সামনে দাঁড়িয়ে বলল, ইউ আর আন্ডার এরেস্ট মিস্টার শাহাদ। অ্যাটেম্প্ট টু মার্ডারের কেস হয়েছে আপনার বিরুদ্ধে। ততক্ষণে আশফাক খান তার দলবল নিয়ে চলে এসেছেন। নেতাগোছের একটা ছেলে গর্জে উঠল, ওই দারোগা আপনি কি কানা? ভাইরে, যে আগে এটা করা হইছে উইটা দেখেন না? উইটা সেলফ ডিফেন্স ছিল, অ্যাটেম্প্ট টু মার্ডার না। আশফাক খান চিরচরিত গম্ভীর কণ্ঠে বললেন, অফিসার, আমার ছেলে কোনো কেসে কোনো দিন থানায় যায়নি। কোনো হাতকড়া আমার ছেলের হাতে পড়েনি, এবারও পড়বে না। তাই বুঝে শুনে কথা বলুন। ইন্সপেক্টর বিনয়ের সাথে বলল, সরি স্যার, এখানে আমাদের কিছুই করার নেই। আপনার ছেলের নামে কেস করা হয়েছে, আমাদেরকে আমাদের ডিউটি করতে দিন। কথা শেষ করে ইন্সপেক্টর শাহাদকে হাতকড়া পরাতে আদেশ করল একটা কনস্টেবলকে। প্রিয় নাতির হাতে পুলিশের হাতকড়া পরানো এই দৃশ্য গাফফার খান সহ্য করতে পারলেন না। তিনি মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলে তাকে ধরে ফেলল কয়েকজন ছেলে। তার হাতের লাঠি মাটিতে পড়ে গেল। চলবে।